আকাশবাণী মৈত্রী। আজ পয়লা বৈশাখে শুনবেন এক বিশেষ সাক্ষাৎকার। বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে। বিশেষ কেন তা আপনারা নিশ্চয়ই জানেন। আসলে আজ যখন সবাই সাড়ম্বরে বরণ করে নিচ্ছে নতুন বছরকে, আমরাই বা পেছনে পড়ে থাকি কেন? আকাশবাণীর বিভিন্ন প্রচার তরঙ্গে সকালবেলা থেকে আপনারা শুনছেন বিভিন্ন অনুষ্ঠান, মৈত্রীতেও শুনেছেন। আজ সন্ধ্যায় সেই অনুষ্ঠানেরই আরেক মাত্রা। আমরা মুখোমুখি বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর। নামটাই বোধহয় যথেষ্ট, পরিচয় বিস্তারে দেওয়ার দরকার পড়ে না। আসলে তার কণ্ঠ মাধুর্যে মোহিত প্রতিটি বাঙালি শ্রোতা। বাক্যটা একটু শুধরে নিতে হচ্ছে, শুধু বাঙালি নয়, তার গানে মুগ্ধ অবাঙালি শ্রোতারাও। সবার কাছে তিনি পরিচিত রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট গায়িকা হিসেবে, কিন্তু সেখানেই তো সীমাবদ্ধ তিনি নন। বিভিন্ন চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন, নানা ধরনের গান গেয়েছেন, আমাদের মুগ্ধ করেছেন। তার সেই সব গান আমাদের মনে যে ভাবের সঞ্চার করে তা শব্দ দিয়ে সবসময় বোধহয় বোঝানো যায় না। আজকে এমন একটা দিনে তাকে স্টুডিওতে পেয়ে আমরা সত্যিই খুব খুশি। তাকে স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর এই বিশেষ অনুষ্ঠানে। নমস্কার। আকাশবাণী মৈত্রীকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাকে এমন একটি বিশেষ দিনে এইভাবে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য। আকাশবাণী মৈত্রী দুই বাংলার মনের কথা বলে, অন্তত বলার চেষ্টা করে। কতটা সফল হই আমরা তা জানি না। তো আপনি তো বহুবার বাংলাদেশে গিয়েছেন, আর আজকের যে অনুষ্ঠান, আজকের যে পর্ব, এই পয়লা বৈশাখ, ওপার বাংলাতেও পালিত হয় পহেলা বৈশাখ হিসেবে। দুই বাংলাতেই একই রকম উন্মাদনা। আপনার এই বাংলাদেশ যাওয়া নিয়ে আমরা মোটামুটি পড়েছি। যেখানেই গিয়েছেন অনুরোধে অনুরোধে আপ্লুত হয়েছেন। এমনও ঘটেছে মঞ্চ থেকে নেমে আসার আগেও একজন প্রশাসনিক কর্তা অনুরোধ পাঠিয়েছেন, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি একবারটি গেয়ে যান। এমন বহুবার আপনার ক্ষেত্রে ঘটেছে। কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে কখনো কি বাংলাদেশ যাওয়া ঘটেছে আপনার? এই সৌভাগ্যটা আমার এখনো ঘটেনি। আমি বাংলাদেশ যাওয়ার আমার সত্যিই সৌভাগ্য হয়েছে। সৌভাগ্য শব্দটা এই কারণে বলছি, কারণ আমরা যারা শিল্পী, আমরা যারা গান বাজনা করি, এটা আমাদের প্রফেশন এবং ভালোবাসা। এই দুটোর কম্বিনেশন তো সবসময় সবার জীবনে ঘটে না। যে আমার যেটা সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার বিষয়, সেটাই আমার প্রফেশন। তো এটা আমার মনে হয় যে অত্যন্ত সৌভাগ্য না হলে বোধহয় এই সংযোগ ঘটে না। তো আমি বাংলাদেশের কথা এই কারণে আবারও বারবারও বলতে চাইব, কারণ এই যে দুটোর কম্বিনেশন, এই যে দুটোর সংযোগ, ভালোবাসা এবং প্রফেশন, এটার আক্ষরিক অর্থে মর্যাদা যদি কেউ দিতে পারেন বা কোনো দেশ দিতে পারে, তাহলে অবশ্যই আমি বলবো বাংলাদেশের মানুষ। কারণ তারা সংস্কৃতিকে, শিল্পকে বুকে আঁকড়ে ধরে বাঁচতে জানেন। আমি আমার জায়গাকে ছোট করছি না, কখনোই না, কারণ আমার জায়গা, আমার দেশ বড়ই প্রিয় আমার কাছে। কিন্তু তারপরেও বলবো, এই যে দুই বাংলার কথা বললেন, আমরা বাঙালি আনাকে যদি ধরে রাখার কথা ভাবি, বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার কথা ভাবি, সংস্কৃতিকে ধরে রাখার কথা ভাবি, তাহলে অবশ্যই আমি বাংলাদেশকে একটু এগিয়ে রাখবই। তো আমার এখনও প্রায় 22 বার আমি বাংলাদেশ গেছি, কিন্তু আমার কোনোবারই পহেলা বৈশাখের সময় বা ওই পার্টিকুলার দিনে যাওয়ার সুযোগ, সৌভাগ্য এখনো ঘটেনি। তবে আমি আশা ছাড়ি না, আমি বিশ্বাস রাখি কোনো একদিন নিশ্চয়ই আমি পৌঁছতে পারবো। রবীন্দ্রনাথের গান তো ভীষণ, তার যে বাণী সেটা অনেক গভীর, অনেক, ওই যে আপনি কথা ইউজ করলেন, একটা শব্দ ব্যবহার করলেন, মর্মার্থ। মানে সেই মর্মার্থর জন্য কিন্তু গভীরে ঢুকতে হয়। তো গভীরে যে বিষয়ের বিচরণ, যে অক্ষরের গভীরতা, আমরা যেমন খাবি কি এরম শব্দটা বলি, আবার খাবি কি
এই যে খটার জন্য আমি একটা আলাদা জোর দিলাম এবং এই পার্টিকুলার বর্ণটাকে আমি আলাদা করে একটু আইডেন্টিফাই করানোর চেষ্টা করছি, এইটা বোধহয় সামহাও গভীরতা। যদিও এই কথার পরিপ্রেক্ষিতে খাবি শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ নয়, আমি রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে এটা বলতে চাইছি। আজকে যখন পয়লা বৈশাখের উদযাপন করছি, তার ভিত্তিতে তো বাংলা ভাষা, সেটাই তো আমাদের সংস্কৃতির মূল। তো সেই বাংলা ভাষায় আপনি যখন গান করছেন, অনেকদিন আগের একটা গান সখী ভাবনা কাহারে বলে আপনি করছেন, সেই গান আমরা এখন ইউটিউবে শুনি, আর ইউটিউবে শুনতে শুনতে কমেন্টসের দিকে চোখ বোলাই, সেখানে দেখতে পাই কোথাও একটা লেখা রয়েছে ইংরেজিতে, মাই মাদার টাং ইজ নট বেঙ্গলি বাট হিউজ রেসপেক্ট। এই যে বাংলা ভাষার প্রতি সম্মান জ্ঞাপন, এবং সেটার কারণ আপনি, আমরা সেটা জানছি, এবং এই সবটা মিলে আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত অনুভবের উদয় হয়। আপনি কি শোনাবেন সেই গানটা? নিশ্চয়ই শোনাবো, তবে আপনার কথার প্রসঙ্গে আমি একটাই কথা বলি, বাংলা ভাষাকে এইভাবে কেউ সম্মান দিচ্ছেন এবং তার কারণ আমি নই, তার কারণ রবীন্দ্রনাথ, একেবারেই আমি নই। আমি একটুখানি ছোট্ট করে শোনাই এই গানটা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। আমি এই প্রসঙ্গে একটা কথা একটু বলতে চাই, মানে আমি তো সবসময় ভাবি কোনো একটা অনুষ্ঠান শুরু মানে কথা নয়, গান। তো গানের পর্বটা শুরু করলাম যদি এইভাবে ভাবি, যদিও আজকে গান এখানে মুখ্য নয়, এখানে আড্ডাটাই মুখ্য, আলাপচারিতাটাই মুখ্য, তবুও এই যে একটা গান যেটা রবীন্দ্রনাথের একটু শেষের দিকে, মানে একটু মধ্যবয়স পার করেছেন এরকম সময়ে লেখা একটা গান, তো ছোটবেলায় একরকমভাবে এই গানটা শেখা, এবং আজকের দিনে কি অদ্ভুত, আমি গাইতে গাইতে ভাবছিলাম যে এই গানটা কি অদ্ভুতভাবে প্রাসঙ্গিক হয়ে উঠল। আসলে নতুন বছর, নতুন কিছুর শুরু আমাদের সবসময় রেজলিউশনের কথা ভাবায়, তাই না? যে আমরা এই বছরটায় কিভাবে চলবো, কিভাবে কি কি কাজ করব, তার মধ্যে ভালো কাজ কি কি করব, কারণ আমাদের সবসময় চেষ্টা থাকে আগের দিনের থেকে আজকে যেন আমি একটু ভালো থাকি, পরের দিন যেন আজকের থেকে আরেকটু ভালো থাকি ইত্যাদি। এবং ভালো থাকার জন্য আমরা সবাই জানি আমাদের নিজেদেরকে ভালো রাখতে গেলে কিছু ভালো ভালো কাজকর্ম করতে হয় যাতে অন্য মানুষগুলোও ভালো থাকে, এটা আমরা সবাই জানি, বুঝি, কিন্তু করি না। কিন্তু এই অদ্ভুত দেখুন, এই গানটার মধ্যেই আমি সেই অংশটা যদিও গাইলাম না, কিন্তু এই গানটা ছোটবেলায় ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, ভালোবাসা কারে কয়, একটা আদ্যন্ত প্রেমের গান হিসাবে আমরা এটাকে জেনে এসেছি, যদিও এটা কাব্যসঙ্গীতের মধ্যে পড়ে। এখানে একটা জায়গায় বলছেন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তেয়াগে কায়। পংক্তিগুলো যখন ফিরে এলো, আবার একবার সুর সংযোজন হয়েই যাক, আপনার কণ্ঠে মাঝের ওই পংক্তিগুলো একটু শুনে নি। হ্যাঁ, সে গাইতেই পারি। সে কি কেবলি যাতনাময়, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসি
সাগরে আকাশের তারাতে আগে কায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। আসলে আনন্দ তাতেই, যেমনভাবে ফুল হাসিতে হাসিতে ঝরে, সে কোনো এক্সপেকটেশন রাখে না, সে নিজের মতন ফোটে, নিজের মতনই হাসতে হাসতে বিলীন হয়। জোছনা হাসিয়া মিলায়ে যায়, জোছনা ভাবে না যে তার জ্যোৎস্নার দ্বারা কে কিভাবে আলোকিত হচ্ছে বা প্রভাবিত হচ্ছে, কে তাকে নিয়ে কবিতা রচনা করছে বা করছে না। আসলে ইউরোপে তো বেশ কয়েকবার গিয়েছেন রবীন্দ্রনাথ, আর ইউরোপের কবিদের সঙ্গে রবীন্দ্রনাথের কাজের যখন তুলনা হয়, বিভিন্ন কবির মধ্যে মিল খোঁজার চেষ্টা হয়, ওয়ার্ডসওয়ার্থের কথা এসে পড়ে কখনো কখনো, যিনি আদ্যন্ত একজন প্রকৃতি প্রেমী এবং যে কোনো উপমা তিনি মনে করেন প্রকৃতি থেকেই নেওয়া উচিত। আজ আমরা মানি যে প্রকৃতি আমাদের চারপাশে বহু জায়গায় ক্ষীণ হয়ে এসেছে, প্রকৃতি থেকে উপমা নেওয়ার বদলে হয়তো যন্ত্র থেকে, ওই পিচের রাস্তা থেকে, গনগনে সূর্যের কিরণ থেকে কখনো নিই, কিন্তু এটা তো ঠিক প্রকৃতি আমাদের মাতৃসমা, তো সেই প্রকৃতির মধ্যে আমাদের বেড়ে ওঠা। তো যাই হোক, সেসব কথা তো অন্যত্র বলা যেতে পারে। কথা হলো, এই যে বৈশাখ মাস অত্যন্ত গরমের মাস, আর বীরভূমের ওই কাঠফাটা গরম, যেখানে শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়ে ছাত্ররা থাকতে পারতো না বলা যেতে পারে গরমে, বৈশাখে তাদের ছুটি দেওয়া হতো, তারা চলে আসতো বাড়িতে, ফলে পয়লা বৈশাখ উদযাপনটা কঠিন হয়ে পড়তো। কিন্তু তার মানে তো এই নয় যে রবীন্দ্রনাথ বৈশাখ নিয়ে বা বৈশাখের আগমন নিয়ে, নতুন বছরের আগমন নিয়ে তেমন কিছু লেখেননি। তার বহু গানে নতুন, বৈশাখ এসব ফিরে ফিরে এসেছে। তো সেরকম কিছু শব্দ নিয়ে যদি কিছু গান, যেগুলো হয়তো গাওয়া আজকের দিনে খুব স্বাভাবিক, যদি আপনার কণ্ঠে শুনতে পাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে এই যে একটা সারাক্ষণের জন্য আমাদের মাথায় ঘোরে পয়লা বৈশাখ মানে, এই যে বৈশাখকে আবাহন জানানো, বৈশাখকে এত সুন্দরভাবে কোনো কবি আবাহন জানিয়েছেন এই দাবদাহকে, এটা তো আমার অন্তত আমি জানি না। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাসবায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপসনী শাসবায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সব আবর্জনাকে দূরে সরিয়ে দেবার জন্য এরকম আবাহন, সকলে মিলে এসে বৈশাখকে আবাহন করা, এটা আমার মনে হয় না কোনো কবি এইভাবে বৈশাখকে ডেকেছেন বলে কাছে। বৈশাখের কথা বলছি, তবে আজকে বসে শুধু বৈশাখের গানই গাইব, শুনবো, এরকম তো নয়। রবীন্দ্রনাথ ঠাকুর 6টা ঋতুকে যেভাবে দেখেছেন, যেভাবে বর্ণনা করেছেন তার গানে, তার সবটাই আমাদের শুনতে ইচ্ছে করে। এখন ব্যাপার হচ্ছে এরকম যে আকাশবাণীতে প্রায়শই আলোচনা হয় যে কোনো একটা গান যদি কখনো রাতে বেজে গেল, আসলে সেটা দিনের গান, তখন বলা হয়, আলোচনা হয়, এই ভুল সময় বাজানো হলো। তো তাতে একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা আকাশ ভরা সূর্য তারা, এই গানটা কখন গাওয়া উচিত বলুন তো? সূর্য তারা একসঙ্গে, সেটা কোন জায়গাটায় ফিট করবে? যাই হোক, সেসব মজা থাক, সেসব মজা হয়েই থাকে। কথাটা হলো, আমি যুক্তি সাজাচ্ছি আপনার একটা গান শুনবো বলে, যে গানের উল্লেখ আগেই করে রেখেছি। সে গান বৈশাখের নয়, তবে বৈশাখের দাবদাহে সে গানের বাণীর যে প্রসঙ্গ, তার আকুতি তৈরি হয় সেই বরিশধারা মাঝে। এটা আপনার কণ্ঠে শুনতে চাই, ভীষণভাবে শুনতে চাই। আমার এই প্রসঙ্গে একটা কথা বলা, যেহেতু আমরা আকাশবাণী মৈত্রীতে এই মুহূর্তে আলাপচারিতায় রয়েছি এবং দুই বাংলার মানুষই এই অনুষ্ঠানটি শুনছেন,
এটা বলতে খুব আনন্দ হয় যে এই গানটি আমি সত্যি কখনো বাংলাদেশে এই যে ২২ বার গেছি, কোনো একবারও এমন হয়নি আমি বিশেষ কোনো কাজে, লাস্টবার গেছিলাম নজরুল কাজী সাহেবের একটি অনুষ্ঠান হয়েছিল সেইখানে গান শোনাতে, তো সেটিকে যদি বাদ দিই তার মানে ২১ বার যদি ধরি, তাহলে একবারও এমন হয়নি যে এই গানটি আমি না গেয়ে ফিরেছি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। আপনার কথা যখন শুনি না, মনে হয় আপনার যে গান তারই যেন ধারাবাহিকতা, তারই কন্টিনিউয়েশন। আপনি কি আলাদা করে কখনো কাল্টিভেট করেছেন ব্যাপারটাকে, ভেবেছেন? না, সেরকম কিছুই করিনি। আপনাকে আমি এখানে আসার পরেও আপনার সঙ্গে যখন একটু আধটু কথা হচ্ছিল আমার, তখন একটা কথা বলছিলাম, আমি আবারও সেটা রিপিট করি। বয়স যত বাড়ছে না, জীবনে যে কাজটা করছি সেই কাজের প্রতি আমার বিশ্বাস আছে কিনা এইটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। তো রবীন্দ্রনাথের গান আমাকে সেই বিশ্বাসটা করতে শিখিয়েছে। এই যে ধরুন বরিশধারা মাঝে শান্তির বাড়ি বলতে গিয়ে আমার একবারও মনে হচ্ছে না আমি গানের সুর গাইছি শুধু, আমার সত্যিই মনে হচ্ছে যে এটা ভীষণ দরকার। কারণ শান্তির জন্য হাহাকারের তো শেষ নেই চারপাশে, বাকি সব আছে, যেটা নেই সেটা শান্তি। এবং এই সময়ের জন্য এটা কতখানি প্রাসঙ্গিক, প্রযোজ্য, এই প্রসঙ্গে যদি আসি, বিশ্বাসটা ক্রমাগত আরও দৃঢ় হতে থাকে। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, নতুন বছরে আর কি চাওয়ার আছে বলুন দেখি। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মৈত্রীতে। আর আপনাদের যদি কেউ বলেন নাও দিত যে আজকের দিনটা পয়লা বৈশাখ, তবুও অনুষ্ঠান শুনতে শুনতে আপনাদের নির্ঘাত মনে হতো আজকে কোনো উৎসব আছে। এমনভাবেই কথা বলছেন, গান গাইছেন জয়তী চক্রবর্তী। তাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান বর্ণময় বললে খুব কম বলা হয়। যাই হোক, রবীন্দ্রসঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী হিসেবে আপনার পরিচিতি, কিন্তু লোকগানও পরিবেশন করতে হয়েছে আপনাকে প্রয়োজনে, চলচ্চিত্রের প্রয়োজনে। এখন দেখুন, আমরা তো শুনে থাকি যে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত তারও একটা উৎসভূমি আছে, সেটা হচ্ছে লোকসঙ্গীত। তো সেই উৎসভূমিতে আমরা যখন ফিরে যাই, যখন তার চর্চা করি, তখন নিশ্চয়ই শাস্ত্রীয় সঙ্গীতের যে শ্রবণ তার মতো অনুভব হয় না। আবার যখন একজন শিল্পী সেই গান করতে যান অন্য একটা ধারা থেকে সরে গিয়ে, তখন তাকেও তো বোধহয় বদলাতে হয় নিজেকে কিছুটা। আপনি কি এভাবে নিজেকে বদলান? যদিও আপনি বলেন যে আপনি সুরকারকে সন্তুষ্ট করার দিকেই মনোযোগী থাকেন, তবুও কিছু একটা ভেবে, কাউকে আইডলাইজ করে, কারো বিশেষ গায়কির কথা ভেবে কি কাজটা করেন? কিভাবে বদলান নিজেকে? বদলানো শব্দটা আমি এখানে খুব একটা বলতে চাই না। নিজেকে বদল করার জন্য যতটা খোলনলচে বদলের প্রশ্ন আসে, সেটা সত্যি কথা কখনো করিনি। কিন্তু ভাঙার কথা আসে,
নিজেকে ভাঙতে হয়। এবং এই ভাঙাটা কিন্তু গলার প্রজেকশন বলুন, একটা শব্দের উচ্চারণ বলুন, যদিও আমরা সেটা সবটা পারি না। আমি খুব একটা ফিউশন করেছি এমনটা হয়তো নয়, মানে মিউজিক্যালি হয়তো হয়েছে, গানের ক্ষেত্রে আমি খুব একটা ফিউজ করেছি এমনটা এখনো অবধি করিনি। গানটাকে অবিকৃত রাখার চেষ্টা করেছি যতটা আমার দ্বারা সম্ভব। কিন্তু এটা তো মানতেই হবে যে লোকগানের জন্য যে প্রজেকশন অফ ভয়েস আমাদের কাজে লাগানো উচিত, বা যে ধরনের শিক্ষা থাকা উচিত ছোটবেলা থেকে, এবং একটা রাস্টিক যে ব্যাপার, সেই বিষয়টা তো আমাদের শহুরে গান বাজনায় নেই। আমরা ছোটবেলা থেকে ক্লাসিক্যাল গান বাজনা শিখেছি, গলা তৈরির দিকে নজর দিয়েছি অনেক বেশি। খুব শুধুই ভাব দিয়ে গান করার পাশাপাশি আমাদের স্বরস্থান বা ইত্যাদি নানান কিছু বিষয়েও খেয়াল রেখে রেখে একটা জায়গায় আসতে হয়েছে। সুতরাং আর একেবারে শহরে বড় হওয়া, জীবনযাপন সবই। সুতরাং জীবন ধারার মধ্যে, যাপনের মধ্যে যদি সেই ব্যাপারটা না থাকে, কখনোই লোকগানকে প্রপারলি জাস্টিফাই করা যায় বলে আমার মনে হয় না। কিন্তু তবুও ভালো লাগার তো কোনো অন্ত নেই, আমাদের ভালোবাসারও অন্ত নেই। মিউজিকের এই যে সাবজেক্টে সমুদ্র, মহাসমুদ্রটা এমনই যে সেখান থেকে একটা দুটো নুড়ি পাথর কুড়িয়ে বুকে আগলে রাখতে ভালোই লাগে। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। এগো সুন্দর গৌরাঙ্গরায়, এগো সুন্দর, এগো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর তিলক, আহা, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর এখন নামাবলি গায়। হে গো সুন্দর নয়নে চাহে গো যার পানে সুন্দর, হে গো সুন্দর নয়নে চাহে গো যার পানে, দেহ থইয়া মনটা লইয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। আপনি বলছিলেন না যে গান গাইবার সময় বা পরিকল্পনা করার সময় আপনি ফিউশনের কথা ভাবেন না, কিন্তু যে পরিবেশন এই মুহূর্তে করলেন, ধরুন তার মধ্যে ওই সুন্দরী কমলার ফ্লেভারের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত জানা, সেই ধারায় দক্ষ একজনের উচ্চারণ আমরা শুনতে পেলাম, সব মিলে একটা অন্য রকম কম্পোজিশন তৈরি হলো আমাদের সামনে। তো এটাও তো একটা দিক, এও তো এক ধরনের সংশ্লেষ, এক ধরনের ফিউশন বটে। আমি মনে করি পার্ট অফ লাইফ, কারণ কোন সময় আমাদের কোন কাজটুকু অবধি আমাদের সীমানা, তারপরের ভাবনাটা আমাদের হাতে সত্যিই থাকে না। তো যেটা আমার হাতে নেই, এটা জীবন শিখিয়েছে যে সেটা নিয়ে বেশি আশা করে লাভ নেই। তবে ডেফিনেটলি ভালো লাগা তৈরি হলে তো নিশ্চয়ই খুবই ভালো লাগে। যেমন আমি বলছি, শ্রাবণের ধারার মতো ফিল্মটাতে, শ্রাবণের ধারার মতো টাইটেল সংটা যেটা আমি গেয়েছিলাম, মানে রবীন্দ্রনাথের শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, সেটাতে প্রথমে কথা ছিল গার্গী রায়চৌধুরীর লিপে এটা থাকবে। কিন্তু ফাইনালি আমি যখন সিনেমাটা দেখি, তখন দেখি যে একটা সিচুয়েশনের, মানে একটা সিচুয়েশনাল সং হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে, যেটা ভীষণ সুন্দর, ভারী সুন্দর। এবং এই গান বহু মানুষ শুনেছেন। তো আমার একবারও মনে হয়নি আমি কিছু মিস করেছি বলে। আমার গার্গী রায়চৌধুরীর লিপে না থাকার কারণে এটা আমি যে খুব মিস করেছি, এটা আমার একদম মনে হয়নি। আবারও ঠিক জ্যেষ্ঠপুত্র সিনেমায়
সেখানে আমার প্রাণের পরে চলে গেল কে প্রবুদ্ধ ব্যানার্জি আমাদের একদম হারমোনিয়াম খালি গলায় গাইয়েছিলেন এবং গান গাইতে গাইতে একটা স্মরণ সভার সিচুয়েশন ছিল। সেখানে গাইতে গাইতে গলা ব্রেক করে আসছে, বুজে আসছে। আমাদের যখন গাইতে গাইতে কান না পায় তখন যেমন আর্ধেক সুর লাগে না, যেভাবে আমাদের গলাটা আস্তে আস্তে ভেঙে যেতে থাকে, সেই রকম এক্সপ্রেশন দিয়ে গাইবার জন্য আমাদের রেডি করা হয়েছিল এবং আমি আর সাহেবদা মিলে গিয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি আমার গলাটা ভেঙে যাচ্ছে যেখানে, সেখান থেকে সাহেবদা গানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে ছিল গার্গী রায়চৌধুরীর লিপে আমার অংশটা, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লিপে সাহেবদার অংশটা। তো এই যে একটা কম্বিনেশন, এটা যখন আমি স্ক্রিনে দেখলাম তখন আমার নিজেরই মনে হচ্ছিল আমি তো গাইছি না, গার্গী রায়চৌধুরীই গাইছেন। এবং এটা শুধু আমি না, অজস্র মানুষ এটা দেখার পরে তাই বলেছেন। এই যে মেল বন্ধনটা, এটাই তো একটা সাকসেস। আমার মনে হয় যে কজন মানুষ সেটা শুনেছেন, কজনের কাছে সেই গান গিয়ে পৌঁছেছে, সেই গান কোনো অ্যাওয়ার্ড পেল কি না, এগুলো বোধহয় জীবনে ফাইনালি কোথাও খুব একটা ম্যাটার করে না। এগুলো ভাবতাম, আগে ভাবতাম যখন বয়স কম ছিল। এই যে আমরা জেনে এসেছি উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, এটা যেন একটার জন্য আরেকটার তৈরি হওয়া। তো সেই রকম আপনার ক্ষেত্রেও কি এরকম কিছু হয়েছে যে আপনি গাইবেন, অমুকের লিপেই শোনা যাবে এবং সেইটাই শ্রোতা বা দর্শক চাইবেন, এরকম কি ঘটেছে? 1 to 1 একটা করসপন্ডেন্স কিছু কখনো? গার্গী রায়চৌধুরীর কথা বলবো, আর একজনের কথা বলবো, সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি ইনফ্যাক্ট ঋতুপর্ণা সেনগুপ্তর একাধিক ছবিতে গান করেছি এবং ঋতুদির লিপে গান করেছি। তার মধ্যে তরুণ মজুমদারের একটা ছবি, লাস্ট যে ছবিটা ওনার, সেই ছবিটাতে ভালোবাসার বাড়ি, মোস্ট প্রবাবলি ভালোবাসার বাড়ি। তো সেই ছবিটাতে আমার 6খানা গান ছিল, যেটা 6টাই ঋতুদির লিপে। তো সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, খুব আনন্দের ছিল। এবং চ্যালেঞ্জিংটা আমার কাছে যত না ছিল, সিনেমাটা দেখার পর বুঝেছি এটা ঋতুদির জন্য আরও চ্যালেঞ্জিং ছিল। এবং একজন সৎ, প্রকৃত সৎ এবং অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী হলে তবেই একমাত্র এই জায়গাগুলোকে, ওই সে আমরা বলি না একটা শব্দ আত্মীকরণ, যে সেখানে কিন্তু আমি গান করছি বা অন্য কেউ মিউজিক করেছেন এটা ম্যাটারই করছে না, ঋতুদি এমন লিপ দিয়েছে মনে হচ্ছে নিজেই গাইছে। তো এটা আমার কাছে খুব অবাক করা বিষয় মনে হয়। এবং তখন মনে হয় যে গানের অভিনয়টাও আরও আরও অনেক বেশি নিবিড় হওয়া উচিত, যাতে যিনি লিপ দিচ্ছেন তার একটু সুবিধে হয়। তো এটা খুব জরুরি। আচ্ছা, কথায় কথায় নানা শাখা প্রশাখায় আমাদের আলোচনা ছড়িয়ে গেল, কিন্তু দিনটা তো পয়লা বৈশাখ, তার কথা তো বলতেই হবে। এই পয়লা বৈশাখের উদযাপন নিয়ে আপনার কোনো ভালো লাগার স্মৃতি আছে বলার মতো? তাহলে বলি, প্রত্যেক বছর পয়লা বৈশাখে অনুষ্ঠান থাকবেই এমন বাধ্যবাধকতা তৈরি হয়নি যে সময়টা। আমি সেই সময়টার কথা বলছি, বড্ড জটিলভাবে বললাম বোধহয়। প্রতি বছর পয়লা বৈশাখে এখন সব শিল্পীরই প্রায় অনুষ্ঠান থাকে, কিন্তু আমি তখনও সেই পর্যায়ের শিল্পী হয়ে উঠতে পারিনি যখন আমার প্রত্যেক বছর থাকবে, আমি এটা বলতে চাইছি। তো সেরকম একটা সময় দেবমাল্য চট্টোপাধ্যায়ের বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য আমাকে ডাকা হয়েছিল। এবং আমি ভীষণ খেতে ভালোবাসি, যারা আমাকে চেনেন পার্সোনালি তারাও সবাই খুব জানেন আমি খেতে ভালোবাসি এবং খাওয়াতেও খুব ভালোবাসি। আর দেবমাল্যদা হচ্ছে, খেতে কতটা ভালোবাসে জানি না, দ্বিতীয়টা প্রচণ্ড প্রযোজ্য দেবমাল্যদার জন্য। তো ওদের বাড়িতে আমাকে মেনু আগের থেকে বলেছে, এবং পয়লা বৈশাখের যেরকম বাঙালি খাওয়া দাওয়া সেরকমই। আর দেবমাল্যদা অসাধারণ রান্না করে, মানে অসাধারণ। তো ওদের বাড়িতে একটা ঘরোয়া আড্ডা বৈঠক, প্রায় 35-40 জন মতন লোক, কি ম্যাক্সিমাম 50 জন হবেন। সেখানে আমাকে 1 ঘন্টা গান শোনাতে হবে, আমি একটা কিবোর্ড নিয়ে, হারমোনিয়াম নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তো সেদিন দুপুরবেলা আমি তো ভীষণ এক্সাইটেড, গান টান সব রেডি করা হয়ে গেছে। দুপুরবেলা বাড়িতে নর্মালি খেতে বসেছি। খাবার পরে এই গরমের সময় যেটা খুব আমাদের কাছে আরামের মনে হয় সেটা হচ্ছে, আমি জানি না এটার নাম সমস্ত শ্রোতা বন্ধুরা শুনেছেন কিনা, আম ভাতে। বেসিক্যালি কাঁচা আম সেদ্ধ করে সেটাকে চটকে, এবং সেটার মধ্যে চিনির পরিমাণই বেশি, একটু টক মিষ্টি খেতে হয়। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে, একদম সেই কয়েতবেল মাখা যেরম হয় সেরম টাইপের আম ভাতে মাখা। সেদিন সেটা আমাদের বাড়িতে হয়েছিল। তো সেটা জাস্ট খেলাম, একবার খেলাম, তারপরে আরেকটু দাও বলে মাকে বলতে যাব, আর বেরোচ্ছে না গলা দিয়ে আওয়াজ, জাস্ট আওয়াজ নেই। ইনস্ট্যান্ট চোকড হয়ে গেল গলাটা। এবার তো মহা ফাঁপড়ে পড়েছি, কি করা যায় বুঝতে পারছি না। তখন কান্নাকাটি জুড়েছি, মানে বিভিন্ন যা হোমিওপ্যাথি ওষুধ হাতের সামনে আছে, গার্গল, ভেপার, হেন তেন, মানে কিছু বাদ দিচ্ছি না আগামী 1 ঘন্টায়।
এবং তার ২ ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে। তো আমি তখন দেখলাম যে ভীষণ বিপদ। আমি কাঁদতে, কাঁদতে দেবমাল্যদাকে ফোন করেছি। ও আমার কোনো গলার স্বরই বুঝতেই পারছে না আমি কি বলছি। আমার মা ফোনে কথা বললেন যে, "এরকম অবস্থা, কি করব?" দেবমাল্যদা বললেন, "ওমা! সে কি? এরকম কি করে হলো?" এসব হওয়ার পরে বললেন যে, "ওকে বলুন চলে আসতে। তারপর দেখছি কি করা যায়। যদি গলা খোলে গাইবে। চোখট হয়ে গেছে, সাময়িক অনেক সময় হতে পারে, খানিকক্ষণ পরে হয়তো গলাটা ছেড়ে গেছে। তো তখন গাইবে। আর যদি না ইচ্ছে করে তাহলে গাইতে হবে না, খাবার-দাবারগুলো খেয়ে যাক।" আমি এত নির্লজ্জ, বেহায়া, মানে আমি তো শিল্পী হইনি, আবারও প্রমাণ করছি। এখন হলে হয়তো আমি যেতে লজ্জা পেতাম যে আমি কাজটাই করতে পারছি না, খেতে চলে যাব। আমি কিন্তু ড্যাং ড্যাং করতে করতে চলে গেছিলাম এবং সত্যি সত্যি সর্বস্ব খেয়ে আমি শিল্পী হিসাবে সেদিন আমন্ত্রিত ছিলাম বলে একটা শব্দ উচ্চারণ করতে পারিনি। কারণ আমি যখন ওদের বাড়ির থেকে বেরোলাম তখন রাত্রি 9:30 বাজে। তার মানে আপনি সেদিন কেবলই ভোজন শিল্পী, সঙ্গীত শিল্পী ছিলেন না। সেদিন আমি ভোজন শিল্পী। আর তার থেকেও বড় কথা, ছাঁদা বেঁধে 4টি খাবার নিয়ে আসলাম এবং আমার জন্য একটা সেই মিষ্টি ট্রে করেছিল, মানে গিফট দেবে বলে আমাকে। সেটাও নিয়ে আসলাম। মানে আমার মতো নির্লজ্জ দোকান কাটা শিল্পী হয় না বোধহয়। কিন্তু এটা আমার জীবনের একটা অন্যতম ঘটনা, কারণ এই ঘটনাটা পয়লা বৈশাখের দিন ঘটেছিল। এটা আমি কোনোদিনও জীবনে ভুলব না। আর এটা কোনোদিনও রিপিটও করব না। ও, আমরা ভাবছিলাম যে আমের কোনো অ্যান্টিডোট বোধহয় তিনি খুঁজে পেয়েছেন, যার মাধ্যমে আপনার কণ্ঠকে আবার সস্থানে ফিরিয়ে আনা যায়, সেরকম কিছু ঘটেছে কিনা। যাই হোক, কথায় কথায় আমাদের আলোচনা তো নানা দিকে ধাবিত হচ্ছে। এদিকে ঘড়ি চোখ রাঙাচ্ছে, ঘড়ির শাসন মানতেই হয়। তবে সবশেষে আপনার খালি গলায় একটা গান শুনতে চাই। আসলে এটা কেন বলছি, এই যে বৈঠকি আড্ডা, এখানে খালি গলায় একটা গান না হলে যেন পূর্ণতা আসে না। অবশ্য আমি জানি না জয়তী চক্রবর্তীর সামনে এমন আবদারটা করা একটু বেশি হয়ে যাচ্ছে কি না, তবু যদিও আমরা আড্ডা দিতে বসেছি সন্ধেবেলা, কিন্তু মানে প্রায় রাতের কাছাকাছি আর কি। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ আজ অনুষ্ঠানের শেষে জয়তী চক্রবর্তীর কাছে শুভেচ্ছা বার্তা চাইব, দুই বাংলা শ্রোতা বন্ধুদের জন্য, আকাশবাণী মৈত্রীর জন্য, এবং সেটা দিয়েই আমরা শেষ করতে চাইব আজকের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রীকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ আবারও। আমাকে এত
আদর করে ডাকার জন্য এবং এতজন মানুষ দুই বাংলার শ্রোতাদের কাছে আজকের এমন একটা বিশেষ দিনে কথা বলার, গান শোনানোর সুযোগ দেওয়ার জন্য, আমার নিজের কিছু ভাবনা, কিছু অতীত, তার ছোট্ট ছোট্ট কিছু নির্যাস তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য প্রথমে সেটাই বলি। এবং নতুন বছর আমরা পা দিতে চলেছি একেবারে দোরগোড়ায় বলা চলে, এবারে দোরগোড়ায়ও ঠিক নয়, আমি বলবো রাদার যে আমরা সেটার মধ্যে দিয়েই যাচ্ছি, সেই যাপনের মধ্যে দিয়ে যাচ্ছি। দুই বাংলার মানুষকেই আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সকলে খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা সবার আগে বিশেষ প্রয়োজন, কারণ স্বাস্থ্যই সম্পদ। যত বয়স বাড়ছে তত আমরা বুঝতে পারছি বোধহয়, এবং এই কোভিড পরবর্তী সময়ে দাঁড়িয়ে আরও বেশি করে বুঝতে পারছি যে শরীর সুস্থ যদি না থাকে তাহলে আমাদের যে কোনো কর্মক্ষমতা, যে কোনো ভালো কাজ করার ক্ষমতা, ভালো ভাবার ক্ষমতা বিনষ্ট হয়ে যায়। তো সেই জায়গাটাতে পজিটিভিটিটা থাকার জন্য বিশেষ প্রয়োজন আমাদের সুস্থ থাকা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মানসিকভাবে ভালো থাকুন। এবং মানসিকভাবে ভালো থাকার জন্য আমাদের কিছু কিছু ভালো কাজ একটু করতে হয়। নিজেদের কর্মফলের ভাণ্ডারটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিতে হয়। তো নতুন বছরের থেকে ভালো আর সময় বোধহয় আর কিছু হয় না। প্রত্যেক বছর আমাদের এরকম একটা ভাবনা থাকে যে আমরা একটু একটু করে ভালোর দিকে এগোবো, কালোকে সরিয়ে। তাহলে আমরাও ভালো থাকবো, আমাদের চারপাশের মানুষজন ভালো থাকবেন। প্রত্যেকে যদি শুধুই তার পরিবারের কথাটুকুই ভাবেন, তাহলেও আমি বলবো যে পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য যদি একটু একটু করে আমরা কিছু ভালো করার চেষ্টা করি, ভালো কথা, ভালো ভাবনা শেয়ার করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে পৃথিবীটা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে। শুধু দুই বাংলা নয়, পৃথিবীটা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে। সেটার জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল বলতে পারেন। আমিও সেটা চেষ্টা করব, আপনাদের সবার সঙ্গে আমিও সেটা চেষ্টা করব। এটা অঙ্গীকার বলবো না, এটা আমার ইচ্ছে বলতে পারি। আর সবথেকে বড় কথা, সব বিপদকে পাশ কাটিয়ে ঈশ্বরের কাছে নতজানু হয়ে যে যার মতন করে পারেন সেইখানে একটু ভরসা এবং বিশ্বাস রেখে পথ চলা, যাতে সব খারাপকে আমরা পাশ কাটিয়ে এগোতে পারি। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ইচ্ছা প্রকাশ যে আপনি আপনার শিল্পে দিনে দিনে আরও উন্নতি করুন, আমাদের গান শুনিয়ে মুগ্ধ করুন, আপনি নিজে ভালো থাকুন, অন্যদের ভালো রাখতে সাহায্য করুন আপনার সঙ্গীতের মাধ্যমে। নমস্কার জানাই। নমস্কার। শুনছিলেন এক বিশেষ সাক্ষাৎকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর সঙ্গে। কথা বললেন ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।